এবার আমরা রেফারেন্স মেনুর সকল সাবমেনুর ফাংশনালিটি সম্পর্কে জানব। প্রথমেই রয়েছে স্ন্যাপ টু জিওমেট্রি। এটি মূলত পেন টুলের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। ওকে, এখন আমরা যদি মুভ টুল থেকে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে মুভ করানোর চেষ্টা করি, এটি বিভিন্ন প্লেসে অটোমেটিক পজিশন করার জন্য চেষ্টা করবে বা আকর্ষণ করবে। ওকে, ফার্স্ট অফ অল আমরা স্ন্যাপ শব্দের অর্থটা বোঝার চেষ্টা করি। স্ন্যাপ অর্থ অটোমেটিক পজিশন করা বা অটোমেটিক অ্যালাইন করা বা এই দুটোই করার জন্য আকর্ষণ করা। আমরা যখন মাউস দিয়ে টিকে টানাটানি করবো তখন দেখবো যে এখানে না একটা আকর্ষণ কাজ করে, অটোমেটিক একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো আকর্ষণ কাজ করে। এই বিষয়টি হচ্ছে মূলত স্ন্যাপিং বা অটো পজিশনিং। সো যখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করাবো বিভিন্ন জিওমেট্রিক পজিশনে, এটি অটোমেটিক পজিশন হওয়ার জন্য চেষ্টা করবে। এটি যদি আমরা এখন টার্ন অফ করে দিই তাহলে এটি আর আকর্ষণ করবে না বা অটোমেটিক পজিশনিং কাজ করবে না। এরপরে রয়েছে স্ন্যাপ টু অবজেক্ট। স্ন্যাপ টু অবজেক্টে যদি আমরা সিলেক্ট করি তাহলে যখন আমরা একটি অবজেক্ট মুভ করাবো তখন দেখবো যে অন্য অবজেক্টের কাছাকাছি গেলে এটি আকর্ষণ করছে অটোমেটিক পজিশন করার জন্য। আপনি মাউসে যখন প্র্যাকটিস করবেন তখন এই অ্যাট্রাকশন বা আকর্ষণটি ফিল করবেন যে এটি টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু এটি যদি আমরা অফ করে দিই এখান থেকে তাহলে তা কিন্তু আর হবে না, এই আকর্ষণটি আর কাজ করছে না অত খুব একটা বেশি। মানে যে এখন যে লাগাচ্ছি মানে ফিল হচ্ছে না, অটোমেটিক টেনে নিয়ে যাচ্ছে না এই অবজেক্টের কাছে। সো এটি হচ্ছে অটোমেটিক স্ন্যাপ ফর অবজেক্ট, এটি অন করে রাখি। এরপরে রয়েছে স্ন্যাপ টু পিক্সেল গ্রিড। সবার আগে এর জন্য আমাদের পিক্সেল গ্রিডটি অন করে রাখতে হবে ভিউ থেকে, বা শিফট প্লাস অ্যাপোস্ট্রফি কমা শর্টকাট কি ইউজ করলেও পিক্সেল গ্রিড অন হয়ে যাবে। পিক্সেল গ্রিড দেখার জন্য একটু জুম করতে হবে আমাদেরকে। এখন যদি আমরা একটি রেক্টেঙ্গল ক্রিয়েট করার চেষ্টা করি আমরা দেখব এই পিক্সেল গ্রিডের লাইন বরাবর অটোমেটিক পজিশন করার চেষ্টা করছে ফিগমা। এটি মূলত হচ্ছে এই সেটিংটি অন করে রাখার জন্য। আমরা যদি এটি অফ করে রাখি তাহলে দেখব যে এটি আর পিক্সেল গ্রিডের লাইন বরাবর আকর্ষণ করছে না বা অটোমেটিক পজিশনিং করার চেষ্টা করছে না। এরপর রয়েছে এটিও আমরা অন করে রাখবো, এটি আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক সহযোগিতা করে। কিপ টুল সিলেক্টেড আফটার ইউজ। আমরা যখনই রেক্টেঙ্গল টুল ইউজ করি বা যে কোনো টুল ইউজ করি একবার কমপ্লিটলি ইউজ হয়ে গেলে সেটি আবার এই সিলেকশনটি মুভ টুলে মুভ চলে যায়। ফর এক্সাম্পল আমরা যদি একটি রেক্টেঙ্গল নেই, দেখেছেন রেক্টেঙ্গল ইউজ করার পরে সিলেকশন মুভ টুলে চলে গেছে। আমরা যদি এই অটোমেটিক মুভমেন্ট না চাই সেই ক্ষেত্রে কিপ টুল সিলেক্টেড আফটার ইউজ এটিকে অন করে রাখতে পারি। এটি অন করে রাখলে সিলেকশন এখানে থাকবে, পরবর্তীতে আপনি এখানে ক্লিক করে মুভ টুলে যেতে পারেন অথবা কিবোর্ড শর্টকাট ভি ইউজ করলে মুভ টুলে সুইচ করতে পারবেন। এরপরে রয়েছে ইউজ অল্টারনেট জুম হ্যান্ডেলিং। এই সেটিংটি আমার কম্পিউটারে কাজ করছে না বা ইফেক্ট করছে না, তাও আমি আপনাকে বিস্তারিত বলি যে এটি বিষয়টি আসলে কি। আমরা জানি যে আমি এখানে ফিগমার ডেস্কটপ সফটওয়্যার ইউজ করছি, বাট ফিগমাকে চাইলে আমরা যে কোনো ব্রাউজারেও ইউজ করতে পারি, লাইক ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা। বাট যেগুলো পুরনো বা ওল্ড ব্রাউজার সেসব ব্রাউজারে জুমিং ফাংশনালিটি ঠিকমতো কাজ করতে চায় না। ধরেন একবার যদি আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি বা মাউসের হুইল ইউজ করে কন্ট্রোল প্রেস করে এবং প্লাস মাউসের হুইল ইউজ করে জুম করার চেষ্টা করি, এক ধাপে সেটি 100 থেকে 500-তে চলে যায়, 500 থেকে 1000 চলে যায়। মানে জুমিং বিহেভিয়ারটা নর্মাল না। সেই ক্ষেত্রে আমরা এই সেটিংটি ইউজ করলে জুমিং ব্যবহারটি নর্মাল হয়ে যাবে। আমার কম্পিউটারের ক্ষেত্রে এটি অন রাখলেও কোনো ইফেক্ট করতেছে না, জুমে অফ রাখলেও কোনো ইফেক্ট করতেছে না। বাট ওভারঅল আমি বিভিন্ন ফিগমার ফোরামে বিভিন্ন পোস্ট করে যা বুঝলাম যে যখন কোনো ব্রাউজারে জুমিং ইস্যু হয় এই সেটিংটা অন করে দিলে অল্টারনেটিভ যে জুম ফাংশনালিটি আছে সেটি অ্যাক্টিভ হয়ে যায় এবং জুম ইস্যুটা ফিক্স হয়ে যায়।
এরপরে রয়েছে হাইলাইট লেয়ার অন হোভার। আমরা যখন কোনো এলিমেন্টের ওপর মাউস হোভার করি, এর চারপাশে একটি বর্ডার ক্রিয়েট হয় হাইলাইট করার জন্য। আমরা চাইলে এটি অফ করে রাখতে পারি এই সেটিং থেকে, বাট এটা অফ করে রাখার প্রয়োজন নেই, এটা ভালো ইউজফুল। কিপ টুল সিলেক্টেড, আচ্ছা এটাও আমরা অফ করে রাখি, এটা আমার প্রয়োজন নেই। এরপরে রয়েছে রিনেম ডুপ্লিকেটেড লেয়ার্স। ওকে, আমরা এর জন্য শিফট ব্যাকস্ল্যাশ ইউজ করে দুটি সাইড প্যানেল আগে অন করে নিলাম। এবার যদি আমরা এখানে একটি রেক্টেঙ্গেল নিয়েছিলাম, দেখবেন যে লেয়ারের নামগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে বা আপডেট করে ফেলবে ফিগমা যখন আমরা তা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমি কন্ট্রোল টি ইউজ করছি। আপনি চাইলে কিবোর্ডের অল্টার কি প্রেস করে ধরে রেখে এমনি ড্রাগ করলে ডুপ্লিকেট হয়ে যাবে, এবং প্রতিবার ডুপ্লিকেটের সময় ফিগমা এই ফাইলের নেমগুলোকে অটোমেটিক রিনেম করে ফেলছে। এই সেটিংটি আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। যদি এটা অফ করে রাখি তাহলে দেখবেন আর রিনেম হবে না। 7 চলে আসলো, অটোমেটিক সে রিনেম করেনি। ওকে, আমি সাইড প্যানেলগুলোকে আবার হাইড করে ফেলি, এর জন্য শিফট ব্যাকওয়ার্ড স্ল্যাশ ইউজ করছি আমি। এবার রয়েছে এটি অন করে রাখি, শো ডাইমেনশন অন অবজেক্ট। আমরা যখন কোনো একটি অবজেক্ট সিলেক্ট করব, এর উইডথ এবং হাইট একটি টুল টিপের মধ্যে দেখাবে। এটি অন করে রাখা ভালো, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এর ডাইমেনশনটা এখানে দেখাচ্ছে, উইথ 721 পিক্সেল এবং হাইট 298 পিক্সেল। আমরা যদি এই টুল টিপটা বা ইনফরমেশন প্যানেলটা বন্ধ রাখতে চাই তাহলে এই সেটিংটি ইউজ করতে পারি, বাট এই সেটিংটি আমি টার্ন অন রাখতে বেশিরভাগ সময় পছন্দ করি, কারণ এটি আমাকে কুইক ইনফরমেশন প্রোভাইড করে। এরপরে রয়েছে হাইড ক্যানভাস ইউআই ডিউরিং চেঞ্জেস। এই সেটিং রিলেটেড খুব বেশি ইনফরমেশন আমি খুঁজে বের করতে পারিনি, বাট আমার মনে হয় যখন আমরা মাল্টিপল টিমে কাজ করি, কেউ কোনো একটা ডিজাইনে চেঞ্জ করে, সেটি তো আমাদের সাইডেও লাইভ আপডেট হয়। কারণ আমরা জানি যে ফিগমা হচ্ছে লাইভ কোলাবোরেশনের জন্য বেস্ট, মানে মাল্টিপল পার্সন, মাল্টিপল প্লেস, মাল্টিপল কম্পিউটার থেকে একসাথে কাজ করতে পারে। সো যখন এই ধরনের চেঞ্জ লাইভ ঘটে, তখন মেবি এই ক্যানভাসের যে ইউআই লাইক সাইড প্যানেল, টুলবার, এগুলো মনে হয় সব হাইড হয়ে যায়। বাট এটা নিয়ে আমি শিওর কিছু বলতে পারছি না, কোনো শিওর ইনফরমেশন পাইনি। তারপর সাবস্টিটিউট স্মার্ট কোডস। সাবস্টিটিউট এর সিমিলার ওয়ার্ড হচ্ছে রিপ্লেস উইথ স্মার্ট কোড। সো এটা যদি আমরা অফ রাখি, তারপর এখানে কিছু টাইপ করার চেষ্টা করি লাইক আকাশ এস, আমরা দেখব যে এখানে যে অ্যাপোস্ট্রফি কমা বা ডাবল কমা যদি আমরা দেখি টপের, তাহলে দেখবো যে এটি সোজা, পাকানো না, এটা হচ্ছে নর্মাল কমা, আর আমি এখানে ফন্ট ইউজ করেছি পপাইন। বাট এবার যদি আমরা এই সেটিংটা টার্ন অন করি, সাবস্টিটিউট স্মার্ট কোডস, তাহলে এখানে স্মার্ট কোড রিপ্লেস করে দিবে ফিগমা নিচে থেকে। এটি হচ্ছে ফন্টের ডিফল্ট কোড, আর এটি হচ্ছে ফিগমা দ্বারা রিপ্লেসকৃত নিউ কোড। পার্থক্য হচ্ছে এটি স্ট্রেট সোজা, আর এটি কিছুটা বাঁকানো। বাট আমি নর্মাল ফন্টের সাথে যে স্টাইলটি রয়েছে সেটির সাথে থাকতেই বেশি পছন্দ করি, সেজন্য আমি এটা আসলে স্মার্ট কোড মানে বাঁকানো কোড আমার প্রয়োজন নেই, আমি এটি টার্ন অফ রাখি। এরপরে রয়েছে ফ্লিপ অবজেক্ট ওয়াইল রিসাইজিং। এটাকে আমরা আমরা দুটি ভার্সন করব। এর জন্য যদি আমরা একটি ইমেজ নিই তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমরা এই রেক্টেঙ্গেলকে একটি ইমেজ দ্বারা ফিল করতে পারি। আমি আমার নিজের একটা ইমেজ নিলাম, সো এটাকে একটি ডুপ্লিকেট করি। আমি অল্টার কি চাপ দিয়ে ধরে মাউসে ড্র্যাগ করলাম, এতে করে ডুপ্লিকেট হয়ে গেল। এক্ষেত্রে যদি আমরা এটিকে রিসাইজ করতে চাই, আমরা দেখব এটি ঘুরে গেল। এই ক্ষেত্রে আমার যেমন লেফট মানে এদিক থেকে শুরু হয়েছে ইমেজটি, এই ক্ষেত্রে ইমেজটি ঠিক উল্টো দিক থেকে শুরু হয়েছে। বাট আমরা যদি এই সেটিংটি অফ করে রাখি, লাইক
ফ্লিপ অবজেক্ট হোয়াইল রিসাইজিং, আমরা যদি ফ্লিপ বা উল্টাইতে না চাই আমাদের ছবিটা, এভাবে রেখে দিলে আমাদের ছবিটা সেম থাকবে, ছবিটা উল্টাবে না, যেটি এই পাশে উল্টে গিয়েছে। এরপরে রয়েছে কিবোর্ড জুম ইনটু সিলেকশন। আচ্ছা, কিবোর্ড জুম ইনটু সিলেকশন বলতে আমরা যদি কিবোর্ড শর্টকাট কি ইউজ করি কন্ট্রোল প্লাস জুমের জন্য এবং জুম আউট ছোট করার জন্য কন্ট্রোল মাইনাস, তাহলে এটি অন করা রয়েছে কিবোর্ড জুমস ইনটু সিলেকশন। আমরা যদি কোনো অবজেক্ট সিলেক্ট করে থাকি, কিবোর্ড দিয়ে জুম করলে শুধুমাত্র ওই অবজেক্টের দিকে জুম হবে। আর যদি আমরা এটি অফ করে রাখি তাহলে অবজেক্টের দিকে জুম হবে না, ক্যানভাসের সেন্টারের দিকে জুম হবে। সবার আগে আমরা এটিকে অন রাখি, কারণ এটাকে অফ রাখাই ভালো, কারণ আমি ফ্লিপ করাটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে। সো আমরা এটি ট্রাই করে দেখি। এটা যেহেতু সিলেকশনের দিকে জুম করা অন করা রয়েছে, তাহলে এটিকে আমরা সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ডের কি কন্ট্রোল প্লাস ইউজ করছি, দেখবেন সিলেকশন মানে জুমটা এই সিলেকশনের দিকে হচ্ছে। আমরা কন্ট্রোল 0 প্রেস করে এটাকে আবার 100%-এ নিয়ে আসলাম। এবার আমরা সেটিংটি অফ করে দেখব। এবার দেখবেন আমরা সিলেকশন করে রেখেছি, বাট জুমটা কিন্তু সিলেকশনের দিকে হচ্ছে না, আমাদের ভিউ পোর্টের দিকে হচ্ছে, ক্যানভাসের বা এই পেজের সেন্টারের দিকে করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমি এটাকে অন করে রাখাই পছন্দ করব। এরপরে রয়েছে ইনভার্ট জুম ডাইরেকশন। আমরা যখন মাউস মানে কন্ট্রোল কি চাপ দিয়ে ধরে মাউসের হুইল ইউজ করি, তখন এটি সামনের দিকে ঘোরালে জুম হয় মানে বড় হয়, এবং পিছনের দিকে ঘোরালে ছোট হয়। বাট আমরা যদি এটাকে উল্টিয়ে দিতে চাই যে সামনের দিকে ঘোরালে ছোট হবে এবং পিছনের দিকে ঘোরালে বড় হবে, তাহলে আমরা তা করতে পারি। আমি কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করেছি এবং মাউসের হুইল ঘোরাচ্ছি সামনের দিকে, কিন্তু এটি ছোট হচ্ছে। পিছনের দিকে ঘোরাচ্ছি, এটি বড় হচ্ছে, যা আগের হিসাবে বিহেভিয়ারকে উল্টে দিয়েছে। আগে তার উল্টোটি হতো, লাইক ইনভার্ট করলাম না, নর্মাল রাখলাম। এবার আমরা নর্মাল রাখলে মাউস সামনের দিকে ঘোরালাম, জুম হলো, পিছনের দিকে ঘোরালাম, জুম আউট হলো বা ছোট হলো। এরপরে রয়েছে কন্ট্রোল ক্লিক প্যান্স রাইট ক্লিক মেনুস। কন্ট্রোল ক্লিক ওপেন্স রাইট ক্লিক মেনুস। আমরা অনেকেই ডিজাইনের ক্ষেত্রে ল্যাপটপ ইউজ করি, আর ল্যাপটপের সাথে বেশিরভাগ সময় মাউস ইউজ করা হয় না, আমরা কিপ্যাড ইউজ করি। কিপ্যাডে কিন্তু রাইট ক্লিক করাটা একটু কঠিন হয়, ডাবল ফিঙ্গার দিয়ে চাপ দিতে হয়, না অনেক সমস্যা আছে। সো সেই ক্ষেত্রগুলোতে আমরা যদি এই অবজেক্টে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করলে যে মেনুসগুলো আসে, আমরা সেই মেনুগুলো রাইট ক্লিক না করেও ওপেন করতে পারবো। সেটি হচ্ছে কন্ট্রোল প্লাস যদি ক্লিক করি তাহলে এই রাইট ওপেন হবে। বা অনেক ব্রাউজার আছে, পুরনো ব্রাউজার বা ডিফারেন্ট ভার্সনের ব্রাউজার, যেগুলোতে মাউসের রাইট ক্লিক কাজ করে না, সেই ক্ষেত্রেও কিন্তু এই সেটিংটি খুবই কার্যকরী হতে পারে। আমরা যদি এটিকে অন করে দেই, তাহলে কন্ট্রোল ক্লিক করলে এই রাইট মেনু ওপেন হওয়ার কথা, বাট আমারটাই হচ্ছে না, আমি জানি না কেন। আমি এটি নিয়ে একটু ঘাটাঘাটি করেছি, বাট এটার কোনো সলিউশন পাইনি। বাট এই সেটিংয়ের কাজ এটি, যে ব্রাউজারগুলোতে রাইট ক্লিক ডিসেবল করা বা কাজ করে না বা কোনো সমস্যা আছে, বা অনেক কিপ্যাডে রাইট ক্লিক করা একটু টাচ প্যাডে রাইট ক্লিক করাটা একটু কঠিন, সেই ক্ষেত্রে আপনি যদি কন্ট্রোল ক্লিক করেন তাহলে এই রাইট ক্লিকের মেনুসগুলো বা কনটেক্সট মেনুটি ওপেন হবে। বাট এটিও আমি ব্যক্তিগতভাবে ইউজ করি না, এটাকে বন্ধ রাখতে পারি। এরপরে রয়েছে ইউজ নাম্বার কিস ফর অপাসিটিস। আমাদের কিবোর্ডে যে 1 থেকে 0 পর্যন্ত নাম্বার রয়েছে, সেই কিগুলো ইউজ করে আমরা অবজেক্টের অপাসিটি কন্ট্রোল করতে পারি। আমরা এখান থেকে অপাসিটি কন্ট্রোল করতে পারি লাইক এভাবে। আবার চাইলে আমি কিবোর্ডে 9 প্রেস করলাম, 90% অপাসিটিতে চলে আসবে। 1-এ প্রেস করলে 10% এবং 3-তে প্রেস করলে 30% অপাসিটিতে চলে আসবে। সো আপনি নাম্বার কি ইউজ করে এরকমভাবে অপাসিটি কন্ট্রোল করতে পারবেন যে কোনো অবজেক্টের। এরপরে রয়েছে ইউজ ওল্ড শর্টকাটস ফর আউটলাইন্স।
বর্তমানে যদি আমরা দেখি, তাহলে যদি ভিউতে যাই, আউটলাইন্সে যাই, এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল শিফট ও। বাট আমরা যদি ওল্ড শর্টকাট কিটি ইউজ করতে চাই তাহলে তা করতে পারবো। এই ওল্ড শর্টকাট কিটি হচ্ছে ভিউ আউটলাইন, ওর ওল্ড শর্টকাট কিটি হচ্ছে শিফট ও, আর এর আগে ছিল কন্ট্রোল শিফট ও। আমরা যদি শিফট ওতে প্রেস করি তাহলে আমাদের ডিজাইন আউটলাইন মোডে চলে যাবে। এবার আমরা দেখব নেক্সট মেনু, ইউজ স্ক্রোল হুইল জুম। কারেন্টলি আমি যদি আমার মাউসের স্ক্রোল হুইলটি ঘোরাই, এটি উপরে এবং নিচের দিকে যাচ্ছে, আর কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি ঘোরাই তাহলে জুম ইন জুম আউট হচ্ছে। কিন্তু আমরা যদি প্রেফারেন্স মেনু থেকে ইউজ স্ক্রোল হুইল ফর জুম, আমরা যদি এখন জুম স্ক্রোল এই হুইলকে ঘোরাই তাহলে এটি জুম হবে, উপরে আর নিচের দিকে স্ক্রোল করবে না। বাট এটিও আমি ইউজ করি না, আমি জুমের ক্ষেত্রে নর্মালি কিবোর্ড কি কন্ট্রোল প্লাস ইউজ করি। আর মাউস দিয়ে যদি জুম ইন জুম আউট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রোল কি প্রেস করে ধরে রেখে মাউসের হুইলটি ঘোরাই, সেই ক্ষেত্রে এরকমভাবে জুম ইন জুম আউট হয়। সো আমি এটিকে ডিসেবল রাখি ব্যক্তিগতভাবে। এই যে এখন এটি ডিসেবল হয়ে গেল, কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমরা মাউসের কিটি হুইলটি ঘুরাই তাহলে এটি জুম ইন জুম আউট হবে। এরপরে রয়েছে থিমস। আমি অলওয়েজ ডার্ক থিম প্রেফার করি, এটি আমার আইকে অনেক বেশি কমফোর্ট দেয় এবং আমি লং টাইম কাজ করতে পারি। যদি আপনি লাইট থিম পছন্দ করেন, লাইট থিম ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে পেজের ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করে রেখেছি, আপনি চাইলে এরকম পেজের ব্যাকগ্রাউন্ড কালারও লাইট করতে পারেন। বাট লাইটটা আসলে প্রোডাক্টিভিটির জন্য খুব একটা ভালো না, এজন্য আমি ডার্ক থিম প্রেফার করি। ডার্ক। এখানে আরেকটি মেনু রয়েছে, সেটি হচ্ছে সিস্টেম থিম। এর ফাংশনালিটি মূলত হচ্ছে আপনি যখন এটি সিলেক্ট করবেন, আপনার অপারেটিং সিস্টেম, আপনি ম্যাক ইউজ করেন অথবা উইন্ডোজ, আপনি যদি আপনার অপারেটিং সিস্টেমে ডার্ক থিম ইউজ করেন, ফিগমা সেটিকে চুজ করবে, সেটিকে অটোমেটিক ডিটেক্ট করে ডার্ক থিমে চলে যাবে। আর যদি আপনি অপারেটিং সিস্টেমে লাইট থিম ইউজ করেন তাহলে ফিগমা অটোমেটিক লাইট থিমে চলে যাবে। এখন অপারেটিং সিস্টেমের থিম কীভাবে চেঞ্জ করা যায় এটির জন্য জানতে হলে ইউটিউবে কাইন্ডলি সার্চ করলেই পাবেন যে হাউ টু চেঞ্জ থিম ইন উইন্ডোজ ইন ম্যাক। আমরা এই বিষয়ে আর বিস্তারিত যাব না, কারণ এই টপিকটি আমার টপিকের সাথে কানেক্টেড না। আর ল্যাবস, রিসেট ল্যাবস টু ডিফল্ট ভ্যালু। সত্যি কথা বলতে এই মেনু সম্পর্কে আমি কোনো ইনফরমেশন গুগলে পাইনি, আমি আপনাদের দেখাতে পারি। দেখবেন যে আমি এটি লিখে সার্চ দিয়েছিলাম, বাট ফিগমা রিসেট ল্যাবস টু ডিফল্ট ভ্যালু এর কোনো ফলাফল পাওয়া যায়নি, এই রিলেটেড কোনো ইনফরমেশন নেই। আর এই মেনুটির কাজ কী, ফাংশনালিটি কী, আমি নিজেও জানি না। সো এটি আপাতত আমরা স্কিপ করব। এরপরে রয়েছে কালার প্রোফাইল। আমরা যত ডিজাইন করি না, বা প্রিন্ট ডিজাইন করি, পেপার ডিজাইন করি, প্রত্যেকটি না একটা ছোট পিক্সেল থাকে বা ডট থাকে, এই ডটে একটি কালার ভ্যালু থাকে। এই কালার ভ্যালুগুলো আসে মূলত এই কালার প্রোফাইল থেকে। যেমন sRGB কালার প্রোফাইল রয়েছে ডিসপ্লে ডিজাইনের জন্য, ব্যানার ডিজাইন, আমরা ইউটিউব যাই দেখি না কেন মূলত সবগুলোই sRGB কালার প্রোফাইল ইউজ করে। বাট যখন আমরা প্রিন্টিং ডিজাইন করি, লাইক লিফলেট, কার্ড, ব্যানার, সেই ডিজাইনগুলোর ক্ষেত্রে CMYK কালার প্রোফাইল ইউজ করা হয়। কালার প্রোফাইল মূলত কালার কোড কালেকশন, যেখানে অনেকগুলো কালার ভ্যালু থাকে। সফটওয়্যারগুলো প্রত্যেকটি পিক্সেলের জন্য বা ডটের জন্য, আমরা যদি জুম করি, এই যে প্রত্যেকটি পিক্সেলের জন্য বা ডটের জন্য সে ওই কালার প্রোফাইল থেকে একটি কালার ভ্যালু ইউজ করেছে। আপনি কালার প্রোফাইল নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে সার্চ করতে পারেন, সেখান থেকে আরও বিস্তারিত আইডিয়া পাবেন যে কালার প্রোফাইল কি। ইটস জাস্ট এ কালার কোড কালেকশন আমার মতে, সিম্পল ভাষায়। কিবোর্ড লেআউট, অনেক সময় দেখা যায় যে আমরা ফিগমায় কিবোর্ড শর্টকাট ঠিক মতো কাজ করে না, লাইক Ctrl+0 প্রেস করলে 100% চলে যায়। তারপর অনেক শর্টকাট রয়েছে। আমি মূলত আমার ব্যক্তিগত ডিজাইনের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম শর্টকাট কি ইউজ করি, কিন্তু অনেক সময় যে শর্টকাট কি মিলে না, বা Ctrl+Shift, এখানে Ctrl+Shift
অ্যাপোস্ট্রফি কমা আছে, এটিতে যদি আপনি চাপ দেন দেখবেন যে এটি অন হচ্ছে না বা অফ হচ্ছে না। এটার কারণ হচ্ছে আপনার কিবোর্ডের সাথে ফিগমার মিল করতে পারছেন। সো আপনি ফিগমার সাথে আপনার কিবোর্ডের লেআউটটি ম্যাচ করাতে চাইলে এখান থেকে দেখবেন যে আপনার কিবোর্ডের লেআউট কোনটা, যে লেআউটের সাথে আপনার কিবোর্ডটি ম্যাচ করে সেই কিবোর্ডটি আপনি সেট করবেন। আমার সাথে ডিফল্টটি অটোমেটিক ম্যাচ হয়েছে, আমি এখন পর্যন্ত কোনো কিবোর্ড শর্টকাটের সমস্যা পাইনি, সো আই এম হ্যাপি উইথ দ্যাট। এরপরে রয়েছে নজ অ্যামাউন্ট। নজ মিনিং হচ্ছে মুভিং অ্যামাউন্ট। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে স্মল নজ 1, আমরা যদি কিবোর্ডের লেফট রাইট অ্যারো কি প্রেস করি বা লেফট অ্যারো কি প্রেস করি বা টপ অর বটম অ্যারো কি যদি সিঙ্গেল প্রেস করি, এটি 1 পিক্সেল অবজেক্টকে মুভ করাবে, নচ করাবে। আর যদি শিফট প্রেস করে ধরে রেখে অ্যারো কি ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে এটি 8 পিক্সেল মুভ করাবে। আপনি চাইলে 16 পিক্সেল করতে পারেন, 84 পিক্সেল করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনার পছন্দ অনুসারে, বাট আমি এটা পছন্দ করি। ফর এক্সাম্পল, আমি যদি একটি রেক্টেঙ্গেল নিই, উইডথ হাইট 1 পিক্সেলের পজিশন হচ্ছে এক্স পজিশন হচ্ছে এর 770। আমি যদি এখন শুধু রাইট অ্যারো কি প্রেস করি এটি 771 হয়ে যাবে, মানে 1 পিক্সেল মুভ করাবো। বাট আমি যদি শিফট রাইট অ্যারো কি প্রেস করি তাহলে এটি 8 পিক্সেল হবে, 700 থেকে 778 চলে গেল। সো এটি হচ্ছে নজ অ্যামাউন্টের কাজ, যে আপনি কতটুকু মুভ করাতে চান। যদি স্মল মুভ করাতে চান তাহলে এটি 1 পিক্সেল মুভ করাবে, আর বড় মুভ করাতে চাইলে সেই ক্ষেত্রে 8 পিক্সেল মুভ করাবে। সো প্রেফারেন্স মেনুর সাব মেনুর ফাংশনালিটি সম্পর্কে ডিসকাস করা কমপ্লিট। এরপরে রয়েছে লাইব্রেরি সেটিংটি বা মেনুটি মূলত যারা পেইড ভার্সন ইউজ করে ফিগমার সাবস্ক্রিপশন আছে যাদের, তাদের জন্য। তাও আমি বেসিক বুঝিয়ে দিই এটির কাজ কি। লাইক আমরা এখানে অনেক ডিজাইন করেছি একই জিনিস, এই প্রতিটা কিন্তু একই জিনিস, খালি ইমেজগুলো চেঞ্জ আর টেক্সটগুলো চেঞ্জ। এগুলোকে বলে কম্পোনেন্ট বা রিইউজেবল পিস। আমরা একই পিস বা এলিমেন্ট বারবার ইউজ করেছি, খালি ভিতরের অল্প কিছু জিনিস চেঞ্জ করেছি। সো আপনি ধরেন এখন আপনার ক্লায়েন্টের জন্য ই কমার্স ডিজাইন করছেন, এই ডিজাইনের পার্টটি ইউজ করছেন বা কম্পোনেন্টটি ইউজ করছেন। আপনি পরবর্তীতে আরেকটি ডিজাইন করলেন, লাইক আপনি আরেকটি ক্লায়েন্টের ই কমার্স প্রজেক্ট করলেন, সেখানেও আপনি এই কার্ডটি ইউজ করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এটিকে লাইব্রেরির মধ্যে সেভ করে রাখতে পারেন আপনার ব্যক্তিগত লিস্ট বা প্লেসে। আমি এখানে করতে পারবো না, কারণ আমাকে এর জন্য সাবস্ক্রিপশন পারচেস করতে হবে। বাট আমরা বেশিরভাগই বাংলাদেশে যারা ইউজ করি তারা সাবস্ক্রিপশন নেই না, সেই জন্য আমি এটা ডিটেলসে গেলাম না। আপনি যদি এই লাইব্রেরি সম্পর্কে যে আসলে কীভাবে কাজ করে আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু একটা ইউটিউবের ভিডিও দেখে নিতে পারেন, ফিগমা লাইব্রেরি লিখে সার্চ করলেই পাবেন। সো যেটি বলছিলাম, যেই কম্পোনেন্টগুলো বা স্মল পার্টগুলো, যেমন এই প্রোডাক্ট কার্ড, সবগুলো প্রোডাক্ট কার্ড খালি কিন্তু দেখতে সমান, কাছাকাছি, সেম, খালি ইমেজ প্রাইস টেক্সট এগুলোতে চেঞ্জ হয়েছে, এগুলোকে বলে কম্পোনেন্ট, রিইউজেবল কম্পোনেন্ট। সো আমি যদি এই কম্পোনেন্টগুলোকে আমার এখানে আলাদাভাবে লিস্ট করে বা গুছিয়ে রাখতে চাই, পরবর্তীতে অন্য কোনো ডিজাইনে এটাকে ইউজ করার জন্য বা এটা নিয়ে হালকা মডিফাই করে সেই ডিজাইনে চালিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমরা এই লাইব্রেরিজ ইউজ করি, যে আমার কম্পোনেন্টগুলোকে আমি এক জায়গায় গুছিয়ে রাখলাম, পরবর্তীতে ইউজ করতে পারব। এরপরে রয়েছে, আর এখানে ফিগমা আপনাকে বাই ডিফল্ট কিছু ইউআই কিট দিয়ে দিবে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। সেগুলো হচ্ছে iOS ইউআই কিট, ম্যাটেরিয়াল, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ইউআই কিট, এটা হচ্ছে আইফোনের, আর এটি হচ্ছে ফিগমার নিজস্ব ইউআই কিট। সো এখানে অনেক ডিজাইন, ছোটো ছোটো পার্ট বা কম্পোনেন্ট রয়েছে, আপনি সেগুলো চাইলে আপনার ডিজাইন ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এটিকে অ্যাড করি, এখন এটাতে ক্লিক করলাম, এর এখানে অনেক ছোটো ছোটো ডিজাইন পার্ট আগে থেকে করা আছে। আমি যদি এটাকে নিয়ে সিম্পলি এখানে টেনে নিয়ে আসি, আমার এই ডিজাইনে চলে আসলো। এটি কিন্তু অন্য জায়গা বা অন্য ফাইল থেকে বানানো এই লাইব্রেরিটা। আপনি ফিগমা কমিউনিটিতে গেলে সেই ফাইলটি পাবেন।
যেখান থেকে এই ইউআই কিটটি বানানো হয়েছে বা লাইব্রেরিটি বানানো হয়েছে সেটি হচ্ছে iOS ইউআই কিট। আচ্ছা, আমি এখানে সময় নষ্ট না করি, মূলত এই ফাইলটি মেবি বা অ্যাপেলের যে অফিসিয়াল ফিগমা কমিউনিটি প্রোফাইল আছে সেখান থেকে সেই ফাইলের ভিতর থেকে এই লাইব্রেরিটি ক্রিয়েট করা হয়েছিল। এই যে এই লাইব্রেরিটি ক্রিয়েট করে পাবলিশ করা হয়েছিল, যার কারণে আমরা আমাদের ডিজাইনে এই কম্পোনেন্টগুলোকে রিইউজ করতে পারতেছি। সো আপনিও যদি আপনার ডিজাইনের এই পার্টগুলোকে রিইউজ করতে চান, পরবর্তীতে লাইব্রেরির মধ্যে সেভ করে রাখতে পারেন এবং পরবর্তীতে রিইউজ করতে পারেন। এখন আসি আপডেটের বিষয়টা। আপডেট মূলত ধরেন ফার্স্ট যখন এই কিটটা বা এই পার্টটুকু ডিজাইন করে লাইব্রেরির মধ্যে ঢোকানো হয়, তখন তো একবার সে ঢুকে গেল লাইব্রেরির মধ্যে, কিন্তু পরবর্তীতে সে আবার এই পার্টে এডিট করলো বা মডিফাই করলো, করার পরে তার কম্পোনেন্ট লাইব্রেরি থেকে আপডেট করলো, কিন্তু আপনি তো তার কম্পোনেন্ট এখানে রিইউজ করেছেন। আপনি 1 মাস পরে এসে মানে কিভাবে বুঝবেন সে তার কোনো কম্পোনেন্ট আপডেট করেছে কিনা, করলে সেটি আপনি অ্যাপ্লাই করতে চান কিনা, সেটি আপনি এখানে দেখাবেন যে মেইন কম্পোনেন্টে কোনো আপডেট হয়েছে কিনা। যদি আপডেট হয়ে থাকে আপনি চাইলে এখান থেকে যে ইনস্ট্যান্স বা কপিটি আপনি ইউজ করেছেন মেইন কম্পোনেন্টের সেটি আপডেট করতে পারেন বা যেমন আছে তেমনই রাখতে পারেন। সো এখানে অনেকগুলো ফাংশন আছে। যদি ফ্রি ইউজার হয়ে থাকেন তাহলে এটি খুব বেশি কাজের না, আর যদি পেইড ইউজার হয়ে থাকেন তাহলে কাইন্ডলি একটি ইউটিউবে ভিডিও দেখে নেবেন। আপনি যদি আমার সাথে এই রিয়েল ই কমার্স ক্লায়েন্টের প্রজেক্টটি সম্পূর্ণ ডিজাইন করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি অনুসরণ করুন। এখানে আমরা একটি কমপ্লিট ডিজাইন সিস্টেম ডেভেলপ করেছি। এরপরে রয়েছে ওয়েব পেজ ডিজাইন এবং মোবাইল অ্যাপ ডিজাইন।